শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময় সব খবর একসাথে। নিয়মিত আয়োজন জুড়ে নুসরাত বৃষ্টি। সবাইকে স্বাগত জানাচ্ছি। 3টি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার। উপজেলা 3টি হচ্ছে চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাংরা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। একটি নতুন থানা হচ্ছে চট্টগ্রামের হালদা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নিকার 121তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকা জেলার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। নিকারের প্রস্তাব অনুযায়ী 3টি নতুন উপজেলা হচ্ছে চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার 6টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে ভাগ করে বাংরা এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার 8টি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা, আর চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে হালদা থানা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র ও 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। 3টি ডিসি অফিস ছাড়াও প্রকল্পের বিভিন্ন সেক্টরে 41টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এর ফলে পুলিশে 6,524 জনকে নিয়োগ দেওয়া হবে। সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে এসব কথা জানান আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির। ঢাকার আবাসন সংকট সমাধানে পূর্বাচল নতুন শহর প্রকল্প দীর্ঘদিনেও পুরোপুরি বাসযোগ্য হয়নি। মৌলিক নাগরিক সুবিধা, অবকাঠামো ও নিরাপত্তার অভাবে প্লট মালিকরা যেমন হতাশ, তেমনি প্রকল্প বাস্তবায়নে রাজুকের দীর্ঘসূত্রিতাও প্রশ্নের মুখে পড়েছে। 6,150 একর জমির উপর গড়ে তোলা এই মেগা প্রকল্প এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিও নাজুক। তবে এবার পূর্বাচল নতুন শহরকে ঢাকা মহানগর পুলিশের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সকালে প্রকল্প এলাকায় বারকাও পুলিশ ক্যাম্প উদ্বোধন করে আইজিপি বলেন, 4টি থানা, 6টি তদন্ত কেন্দ্র এবং 2টি পুলিশ লাইন স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে 2টি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে। তার একটি বরকাও পূর্বাচল পুলিশ ক্যাম্প 1 নং সেক্টরে, যেটি আমরা আজকে উদ্বোধন করলাম। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় পশি পুলিশ ক্যাম্প, যার নির্মাণ কাজ চলমান রয়েছে। ইনশাআল্লাহ আগামী 2 মাসের ভিতরে আমরা সেই ক্যাম্পটি উদ্বোধন করতে সক্ষম হব। ডিএমপির আওতায় এনে একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান আইজিপি। পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা ও আইন শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানাসমূহ ও তদন্ত কেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেয়। তৎপরবর্তীতে রাজুক পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের অনুকূলে 29.21 একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দেয়। পুলিশ ক্যাম্প উদ্বোধন করায় আইজিপিকে ধন্যবাদ জানান পূর্বাচল সোসাইটির নেতারা। তবে সড়ক বাতি না থাকায় নিরাপত্তা শঙ্কার কথাও তুলে ধরেন তারা। পুলিশ যেহেতু আমাদের পাশে আসছে, এখন আপনারা বাড়িঘর করা শুরু করুন এবং সড়ক বাতি সিটি কর্পোরেশন দিয়ে দিবে। সিটি কর্পোরেশনের যে কাজ সবগুলি হয়ে যাবে। রাজুকের প্রধান প্রকৌশলী প্লট মালিকদের বাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে বলেন, আবাসিক এলাকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে। সবাই আপনারা বাড়ি ঘর করা শুরু করেন, যেহেতু এখানে পানি আছে, বিদ্যুৎ আছে। আজকে পুলিশও এসে গেছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। পরাজিত ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে রুখে দিতে জুলাইয়ের চেতনাকে বাঁচিয়ে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থান স্মরণে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা যোগায়। তাই শহীদদের অবদান দিন বা মাসের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না, তাদের আদর্শ প্রতিদিন ধারণ করতে হবে। বিএনপির এই নেতা বলেন, শহীদদের চেতনা ভবিষ্যতে কোনো স্বৈরাচার, ফ্যাসিবাদ বা গণবিরোধী শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেবে না। এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিস্ট পরাজিত হয়েছে বটে, কিন্তু তার ভগ্নাংশ, তার অবশিষ্টাংশ এখনো কিন্তু রয়েছে নানা জায়গায়। কোনো অগণতান্ত্রিক, স্বৈরাচারী কোন ধরনের পদক্ষেপ, কোন শক্তির যাতে আর আগমন না ঘটতে পারে। তাই তাদের স্মৃতি একটি মাসের জন্য নয়, একটি দিনের জন্য নয়।
গণভোটের রায় না মানার কারণে রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় ডাক্তার শফিকুর বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। জানান, বিরোধী দল যেমনটা চেয়েছিল তার কাছাকাছি হয়েছে বাজেট, তবে বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি বড় চ্যালেঞ্জ। সংসদে শেষ হয়েছে বাজেট আলোচনা। গণমাধ্যমের সাথে জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মত বিনিময় সভার আয়োজন করে বিরোধী দল জামায়াত ইসলামী। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিরোধী দলের দাবির সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে এবারের বাজেট। তবে জনবান্ধব নাকি সিন্ডিকেট নির্ভর হয়েছে সেটা নির্ভর করবে বাজেটের প্রতিফলন দেখে। বাজেট বাস্তবায়নের সক্ষমতা, এর চেয়ে বড় হলো দুর্নীতি। এই দুই জায়গায় যদি বড় সংস্কার আনা না যায়, বাজেট হবে কিন্তু বাজেটের প্রকৃত সুফল জনগণ পাবে না। বিরোধী দলের নেতা বলেন, সংসদকে কার্যকর করতে হলে জনগণের সমস্যার সমাধানে আলোচনাই হওয়া উচিত মুখ্য। আমরা এই সংসদকে গান বাজনার সংসদ হিসাবে দেখতে চাই না। জনগণের সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলতে হবে। আমাদের সংসদ সেই রকম হবে মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, কাদা ছোড়াছুড়ি এবং চরিত্র হনন বাদ দিয়ে। তার দাবি, সরকার গণভোটের রায় উপেক্ষা করায় রাজনীতিতে তৈরি হয়েছে সংকট। সংবিধান সংশোধনের জন্য রায় দেয়নি, রায় দিয়েছে সংস্কারের জন্য। দলের স্বার্থ সংরক্ষণ করে আইন হোক, এটা আমরা চাই না। আমরা চাই দল জনগণের জন্য, অতএব জনগণের স্বার্থের দিকটাকে সমুন্নত করে আইন রচনা হোক। সংস্কার এবং জুলাই সনদ ইস্যুতে সমাধানে আসতে না পারলে রাজপথ ও সংসদ যে উত্তপ্ত থাকবে সেই বার্তাই দিলেন বিরোধী দলীয় নেতা। অতীতে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল, সেই সমস্ত বিষয় যদি রাখা হয় তাহলে কেন এই অভ্যুত্থান হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা নাহিদ ইসলাম। দুপুরে রায়ের বাজার কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এই দাবি জানিয়ে বলেন, জুলাইয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাওয়া সম্ভব হয়নি। নাম কাওয়াস্তে পালন নয়, বরং জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র কাঠামোর সংস্কারের ব্যাপারেও জোর দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ। বলেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে না দিলে জনগণই তা খুলে দেবে। ১ জুলাই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যখন গণ অভ্যুত্থানে রূপ নেয়, আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গের মতো দ্রুতই ছড়িয়ে পড়ে সারা দেশে, পরিণত হয় গণবিক্ষোভে, যা পরবর্তীতে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। ছাত্র জনতার অবিরাম রক্তক্ষয়ী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। রক্তাক্ত সেই জুলাই বিপ্লবের ২ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর রায়ের বাজারে গণকবর জিয়ারত করতে যান এনসিপির শীর্ষস্থানীয় নেতারা। হাসানুল হক ইনু, যিনি জাসদের সভাপতি ছিলেন, গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ না, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে। জিয়ারত শেষে গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, বিচার কাজে ধীর গতি দেখা যাচ্ছে। সরকারকে প্রমাণ করতে হবে তারা জুলাইয়ের পক্ষে। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। জুলাই জাদুঘর খুলে দেওয়ার ব্যাপারেও হুঁশিয়ারি দেন এই এনসিপি নেতা। 5ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে এবং নিজেরাই সেই জাদুঘরে যাওয়ার ব্যবস্থা করবে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে গ্রামবাসী। প্রায় 1.5 ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল। এদিকে সংঘর্ষের ঘটনায় 17 জনকে আটক করেছে পুলিশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় 5টি গ্রামের মানুষ। গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হন। দুপক্ষের আধিপত্যের লড়াইয়ে প্রাণ গেছে পরিবারের বড় ছেলের, থামছেই না স্বজনদের আহাজারি। মঙ্গলবার সন্ধ্যায় ভাঙা বাস স্ট্যান্ড এলাকায় এক্সপ্রেসওয়েতে সংঘর্ষে জড়ায় 5 গ্রামের হাজারো মানুষ। 4 ঘণ্টা ধরে চলে মারামারি। এ সময় গুলিবিদ্ধ হন সুমন শেখ সহ 2 জন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাতিজা সুমন, ওর 2টা গুলি লাগছে, ঢাকা পাঠাই যে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু নিতে নিতে একবারে পুরোপুরি শেষ।
আমার ছেলে কোনো অন্যায় কাজে নাই, ওর নামে কোনো রেকর্ড নাই, খারাপ কোনো কিচ্ছু নাই। গুলি করে দিছে, কয় গুলি করিস না, তাও গুলি করে দিছে। হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার সকালে হাসপাতাল মোড় এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। বন্ধ হয়ে যায় যান চলাচল। ঘণ্টা দেড়েক পর মহাসড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। সংঘর্ষের পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মহোদয়ের নির্দেশ কর্মে আমাদের ফরিদপুর থেকে আমাদের স্পেশাল ফোর্স আসছে 50 জন। তাদের সহায়তায় আমাদের রাতে অভিযান পরিচালনা করে আমরা 17 জন আসামিকে সন্দেহভাবে প্রাথমিকভাবে গ্রেপ্তার করি। তাদের সংক্রান্ত আমাদের যাচাই বাছাই অব্যাহত আছে। পুলিশ জানায় কয়েক মাস আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কাপুরিয়া সদরদি গ্রামের এবাদুলকে মারধর করে হাসামদিয়া গ্রামের ফয়সাল সর্দার সহ কয়েকজন। এরপর বিষয়টি মীমাংসাও হয়। পরবর্তীতে মঙ্গলবার সন্ধ্যায় ফয়সাল সর্দার সহ কয়েকজন যুবককে মারধর করে এবাদুল ও তার সমর্থকরা। পরে সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। জাহিদ হাসান, যমুনা নিউজ। কাল থেকে সারা দেশে শুরু হচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা। অংশ নিচ্ছেন 12,70,583 জন শিক্ষার্থী। সচিবালয় ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত ও নকল প্রতিরোধে কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে বডি ওয়ার্ন ক্যামেরা থাকবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের ভুয়া গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা উপদেষ্টা আশা করেন, ভীতি ছাড়া সুন্দর সুষ্ঠু পরিবেশে এবারের পরীক্ষা হবে। উচ্চশিক্ষায় প্রবেশের সিঁড়ি উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষা। গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় বৃহস্পতিবার থেকে সারা দেশের 9,439টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নিচ্ছেন। 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেবেন 6,48,614 জন ছাত্রী ও 6,21,969 জন ছাত্র। এবার 9টি বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। মাদ্রাসা ও কারিগরিতে কমন বিষয়গুলোতে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে আগামী বছর থেকে। পরীক্ষা কেন্দ্র সময়ের আশেপাশে যানজট জনদুর্ভোগ লাঘবের লক্ষ্যে শুধুমাত্র পরীক্ষার্থীদের সকাল 8:30 থেকে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশের ব্যবস্থা থাকবে। মোট 77টি বিষয়ে 21 দিন পরীক্ষা সম্পন্ন হবে। এবারের পরীক্ষায় নকল প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পুলিশের কাছে থাকছে বডি ওয়ার্ন ক্যামেরা। প্রশ্ন ফাঁসের গুজব কেউ ছড়ালে নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা। পরীক্ষার খাতা পুনর্মূল্যায়নের ব্যবস্থাও থাকছে। এর মাধ্যমে পরীক্ষকরা কম অথবা বেশি নম্বর দিচ্ছেন কিনা সেটিও যাচাই করা হবে। শিক্ষামন্ত্রীর আশা, এসএসসির মতো এইচএসসি পরীক্ষায়ও স্থানীয় কোনো সংসদ সদস্য বা দায়িত্বশীলরা কেন্দ্রে গিয়ে এমন আচরণ করবেন না যাতে পরীক্ষার পরিবেশের বিঘ্ন ঘটবে। লাস্ট এক্সামের সম্পর্কে কিছু সোশ্যাল মিডিয়া বিভ্রান্তিকর নিউজ দিয়েছে। এবার সেই ব্যাপারে সাইবার আইনও হয়েছে। এই ধরনের বিভ্রান্তকর নিউজ যদি কেউ ছড়ায়, সাথে সাথে তাদেরকে আইনের কাছে সোপর্দ করতে হবে। ভুল প্রশ্ন যদি কেউ দেয়, কর্তৃপক্ষ দায়ী হবে। শাস্তিযোগ্য অপরাধ করে পার পেয়ে যাবে, এটা এবার হবে না। যে কোনো নকল প্রশ্নপত্র ফাঁস কিংবা যে কোনো অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বেরিয়ে এসে একটা সুন্দর ন্যায়সঙ্গত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পারি। সুষ্ঠু প্রক্রিয়াতে পরীক্ষা এবং অংশগ্রহণ নিশ্চিত করার মতো। উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি শিক্ষায় একাদশ শ্রেণীতে যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের মধ্যে প্রায় 5.5 লাখের মতো শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন না। এই পর্যায় থেকে এত বেশি সংখ্যক শিক্ষার্থী ঝরে পড়ার কারণ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। হঠাৎ করে শিক্ষার্থীরা ড্রপ করে কেন? এর উত্তর কে দেবে? নিশ্চয়ই আমাদের দিতে হবে। আপনি আমাদের সময়টা পার হতে দিন, তারপরে দেখবেন। আমরা কারেক্টলি অ্যানালাইসিস করছি, এই দুর্বলতাগুলো আমরা ফাইন্ড আউট করছি এবং সেই ফাইন্ডিংস থেকে আমরা আগামী দিনে অ্যাড্রেস করব। এর আগে বুটেক্সের 52তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আগামী বছর পাঠ্যক্রম পরিমার্জন ও 28 সালে নতুন কারিকুলাম প্রণয়ন করা হবে। আমরা কারিকুলামকে চেঞ্জ করছি। 2028-এ আমরা নতুন কারিকুলাম নিয়ে আসব। শিক্ষামন্ত্রী বলেন, আগামীতে টেক্সটাইল সবচেয়ে অর্থকরী খাতে পরিণত হবে। ফলে এ খাতে গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও দক্ষ জনবল তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জীবন রক্ষাকারী ক্রিটিক্যাল কেয়ার তথা সিসিইউ দেশের সব জেলায় চালুর দাবি জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। বলেছেন, নানা সীমাবদ্ধতার পরও প্রান্তিক পর্যায়ে চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমে
সুস্থ হয়ে ওঠেন রোগীরা। আর এজন্য মফস্বলে দায়িত্বরত চিকিৎসকদের অতিরিক্ত ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বলেন, পর্যায়ক্রমে সব হাসপাতালে সিসিইউ স্থাপন করবে সরকার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের নিরাপত্তায় চলতি মাস থেকে নিয়োজিত হবেন 10 জন আনসার সদস্য। বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন রাজধানীর একটি হোটেলে আয়োজন করে জাতীয় সম্মেলনের, যেখানে সংশ্লিষ্ট বিভাগের সীমাবদ্ধতা ও বাস্তবতা নিয়ে হয় আলোচনা। অংশগ্রহণ করেন দেশের প্রখ্যাত চিকিৎসক ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্লিজ আপনারা কনস্ট্রাকটিভ চিন্তা করবেন না। 180 মিলিয়ন মানুষ আগামী 25 বছর পরে বাংলাদেশের স্বাস্থ্যকে কিভাবে দেখতে চান ওই চিন্তা করেন। অনুষ্ঠানে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদুর রহমান। তিনি জানান, দেশের 70 থেকে 80% মানুষের বাসস্থান গ্রামাঞ্চলে, কিন্তু জীবন রক্ষাকারী আইসিইউ সিসিইউ সুবিধার প্রায় 90% বিভাগীয় শহরে। স্বাস্থ্যমন্ত্রীকে এই বৈষম্য দূর করার আহ্বান জানান ডাক্তার জুবাইদা। 38টি জেলায় স্থানীয় হাসপাতালে কোনো ক্রিটিক্যাল কেয়ার বা নিবিড় পরিচর্যা কেন্দ্র নেই। দেশের 80 থেকে 90% ইন্টেন্সিভ কেয়ার ইউনিট রাজধানী ঢাকায় অবস্থিত। 68 থেকে 70% দেশবাসী বাস করে গ্রামাঞ্চলে। সুষ্ঠু ব্যবস্থা অনেক স্থানে না থাকলেও চিকিৎসক ভাই ও বোনেরা অক্লান্ত পরিশ্রমের দ্বারা অপরিসীম নিষ্ঠায় দেশের নিবিড় পরিচর্যা বা ক্রিটিক্যাল কেয়ার সেবা দিয়ে সুস্থ করে তুলছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকারের পরিকল্পনার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আপনারা আইসিইউর কথা বলেছেন, আমরা এর মধ্যে 10টা জেলায় অলরেডি আমরা 10টা বেড করে আইসিইউ আমরা মাত্র 1 মাস আগে উদ্বোধন করেছি নারায়ণগঞ্জ সহ। আরও আমরা জয়পুরহাট, রাজবাড়ী, কুষ্টিয়া ইএনটি ইনস্টিটিউট, এনআইও, তারপর রংপুর শিশু হাসপাতালে আমরা কিছুদিনের ভিতর আইসিইউ উদ্বোধন করব। আমরা প্রত্যেকটা জেলা লেভেলে 50,000 কিডনি ডায়ালিসিস সেন্টার করতে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি। মনে করবেন এটা আমাদের শুধু অর্থ না, উই মিন ইট। 10 জন করে আনসার উইথ আর্মস, 1 জন করে প্ল্যাটফর্ম কমান্ডার দিয়ে দিচ্ছি ডাক্তারদের জন্য। এ সময় আদ্দিন হাসপাতালে চিকিৎসকদের অবহেলার কথাও তুলে ধরেন তিনি। বলেন, চিকিৎসকদের নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত না হলে মিলবে না গৃহীত সুবিধার বিন্দুমাত্র সুফল। রোগী যদি ছটফট করে কাঁদে, আপনারা যদি বাইরে গল্প করেন আদ্দিনের ডাক্তারের মতন, কি লাভ হবে আমার আইসিইউ করে? আমার মাননীয় প্রধানমন্ত্রী 70,000 কোটি টাকা দিবার আমি দিয়ে দিব। যদি আপনাদের অ্যাকাউন্টেবিলিটি আপনারা না নেই, কমিউনিটিতে এথিক্সটাকে আল্লাহর পরে রোগীর কাছে আপনাদের সুন্দর ব্যবহারকে আপনারা সঠিকভাবে দায়িত্ব পালনে নিহিত না করবেন, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ কোটি টাকা খরচ করেও আমাদের এই বিশাল জনগোষ্ঠীর কোনো উপকারে আমরা আসতে পারবো না। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদুর রহমানকে দেয়া হয় বিশেষ সম্মাননা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, যাতে ধীরে ধীরে সম্পৃক্ত করা হবে স্থানীয় সংসদ সদস্যদের, এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে নাগরিক সমস্যার সমাধানে শুধু সরকারের উপর নির্ভর না করে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে চলমান অভিযান শেষে যৌথভাবে তারা কথা বলেন। বর্ষায় ডেঙ্গুর প্রকোপ রুখতে রাজধানীর শেওড়াপাড়ায় চলছে বিশেষ অভিযান। ডেঙ্গু প্রতিরোধ, পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সমস্যার সমাধানে এটি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডিএনসিসি প্রশাসকের যৌথ উদ্যোগ। নির্বাচনী এলাকার সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে এই পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ডিএনসিসি প্রশাসক। আমাদের সব এলাকায় কাজ হবে, নির্বাচন এলাকায়, কিন্তু বিরোধী নেতা যেহেতু প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন, প্রধানমন্ত্রী যেহেতু আলাদা অনুশাসন জারি করেছেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই নির্বাচন এলাকার পানির সমস্যা, গ্যাসের সমস্যা, রাস্তাঘাট, ড্রেনের যা করার প্রয়োজন আমরা করব। সারাদিন বক্তব্য দেওয়া যাবে, সমস্যার কথা তুলে ধরা যাবে, কিন্তু বাস্তবায়ন কোনটা করবো সেটাকে আমাদের ডিপেন্ড করে সেই কাজগুলো করলে মনে হয় ভালো হয়। অতএব সিটি কর্পোরেশনের যেই দায় দায়িত্বগুলো আছে সেটাকে আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব। এদিকে অভিযানের আগে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস ও জলাবদ্ধতার মতো মৌলিক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও দায়ী। যে ময়লা জমে আছে আর মাছি মশা ভ্রমণ করতেছে, এখন অনেকটা উন্নতি হয়েছে, তবে আরো উন্নতি দরকার। সেই জায়গায় নাগরিক সচেতনতা লাগবে। সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে
বিদ্যুৎ সমস্যার সমাধান করার জন্য ওই সংসদের বিবৃতি বাদ দেন, বাস্তবতায় চলে যায়। সেটা আমাদের সবার সমস্যা, একদিনের না দীর্ঘদিনের তৈরি সমস্যা। এগুলো সমাধানে কিন্তু একটু সময় লাগবে, সময় দিতে হবে। সামাজিক অপরাধ ও কিশোর গ্যাং রোধে সন্তানদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। পুলিশ কি করে? এই সমস্ত গ্যাঞ্জাম সামলাইতে পারে না, কিশোর গ্যাং সামাল দিতে পারে না, মাদক সামাল দিতে পারে না। ভাই পুলিশ কয়জন? মানুষ তো অনেক। আগে সচেতনতা দরকার। সব পুলিশের উপর দিলে চলবে না, তো আমাদেরও দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জামায়াত আমিরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এলজিআরডি প্রতিমন্ত্রী। আলোচনা শেষে দুই নেতা সহ আমন্ত্রিত অতিথিরা শেওড়াপাড়া ও আশেপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়ার রাতে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের পরের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকে সুইডিশদের উপর চড়াও হয় ফরাসিরা। 44 মিনিটে ওলিসের পাস থেকে প্রথম ডেডলক ভাঙেন এমবাপ্পে। 53 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বারকোলা। 74 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের বড় জয় নিশ্চিত করেন এই রিয়াল মাদ্রিদ তারকা। জোড়া গোলের মাধ্যমে বিশ্বকাপের নকআউট পর্বে সর্বোচ্চ 10 গোলের রেকর্ড গড়লেন এমবাপ্পে। একই সাথে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ 18 গোলের মালিক তিনি। 1998 সালের পর বিশ্বকাপে ফিরে শেষ 32-এর মঞ্চে ইতিহাস গড়ল নরওয়ে। আইভরি কোস্টকে 2-1 ব্যবধানে হারিয়ে নকআউটের মহাকাব্য লিখল স্ক্যান্ডিনেভিয়ানের পরাশক্তিরা। আর্লিং হাল্যান্ডের গোল মিসের আক্ষেপের দিনে 39 মিনিটে চোখ ধাঁধানো খোনাখুনি শটে ডেডলক ভাঙেন আন্তোনিও নুসা, বনে যান বিশ্বকাপে নরওয়ের সর্বকনিষ্ঠ গোলদাতা। নুসার গোলে নরওয়ের 88 বছরের অপেক্ষার অবসান হয়। এর আগে বিশ্বকাপে নকআউট পর্বে নরওয়ের সবশেষ গোল এসেছিল 1938 বিশ্বকাপে। 74 মিনিটে দিয়াল্লোর গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট। তবে 86 মিনিটে আক্ষেপ ঘোচান আর্লিং হাল্যান্ড। তার গোলেই শেষ পর্যন্ত 2-1 গোলের ঐতিহাসিক জয়ে উল্লাসে ভাসছে নরওয়ে। শেষ ষোলোতে 6 জুলাই তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ইকুয়েডরকে 2-0 গোলে হারিয়ে রাউন্ড অফ 16-এ নাম লেখালো মেক্সিকো। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে মাঠে গড়ায় হাই ভোল্টেজ ম্যাচ। তবে দেরিতে শুরু হলেও মাঠের উত্তেজনায় কোনো কমতি ছিল না। ম্যাচের 22 মিনিটেই লিড নেয় মেক্সিকো। ফরওয়ার্ড হুলিয়ানের চমৎকার ফিনিশিংয়ে উল্লাসে ফেটে পড়ে স্বাগতিক গ্যালারি। আর সেই ধাক্কা সামলে ওঠার আগেই 31 মিনিটে ইকুয়েডরের জালে দ্বিতীয় বল পাঠান রাউল হিমেনেজ। মাত্র 9 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেন স্বাগতিকরা। বিশ্বকাপের নকআউট পর্বে আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ডিআর কঙ্গো। আটলান্টা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 10টায় ম্যাচটি শুরু হবে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ওঠা ইংল্যান্ডের ভরসা হ্যারি কেইন, জুড বেলিংহাম, বুকায়ো সাকার মতো তারকারা। অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 32-এ এসে আত্মবিশ্বাসী গণপ্রজাতন্ত্রী কঙ্গো। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করা ইওয়ানে উইসার দিকে থাকবে তাদের বিশেষ নজর। ফেভারিট হিসেবে মাঠে নামছে থ্রি লায়ন্সরা। তবে আরেকটি অঘটনের স্বপ্ন নিয়ে লড়বে আফ্রিকার প্রতিনিধিরা। জয়ী দল শেষ ষোলোয় খেলবে মেক্সিকোর বিপক্ষে। দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026 আগামী 3 জুলাই থেকে শুরু হবে, যা উন্মোচন করা হয়েছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ 2026-এর ট্রফি ও ফিক্সচার। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র। ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন এই প্রতিপাদ্যে আয়োজিত 2 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে দেশি বিদেশি 16টি এয়ারলাইন্স। 3 জুলাই রাউন্ড অফ 16 কোয়ার্টার ফাইনাল আর 4 জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল। আয়োজকদের আশা এই আয়োজন এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে সৌহার্দ্য, যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে। এক দেশের সাথে সম্পর্ক ভালো হলে তা অন্যের সাথে প্রভাব ফেলবে না বলেই মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাম্মা ওবায়েদ। বলেন, সব দেশের সাথেই বাংলাদেশের সম্পর্ক অনন্য। বিকেলে নিজ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর চীন সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরালো হয়েছে। দেশে চীনা বিনিয়োগ বাড়ার আশা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জানান, চীনের 2+2 বৈঠক ও করিডোরের প্রস্তাব পর্যালোচনা করে দেখছে বাংলাদেশ। দেশটি 10টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশের চুক্তিকে বড় অগ্রগতি হিসেবেই তিনি উল্লেখ করেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় স্পিকারের অংশ নেয়া ঢাকা তেহরান গুরুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলেও মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আমাদের অর্থনৈতিক সামাজিক উন্নয়নে তারা সবসময় একটি অত্যন্ত শক্তিশালী অংশীদার। আগামী দিনে আরও বেশি তারা বিভিন্ন বাংলাদেশের ইনভেস্টমেন্টের চাইনিজ ইনভেস্টমেন্টের জন্য যেই ধরনের ভূমিকা চাইনিজ সরকার রেখেছে এই মাননীয় প্রধানমন্ত্রী সফরে, আমরা আশা করছি যে এই সফরের পরে চাইনিজ ইনভেস্টমেন্ট আরও অনেক বেশি বৃদ্ধি পাবে। বন্দরের দুটি টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগের বিরুদ্ধে আন্দোলন জোরালো হচ্ছে। প্রতিদিনই চলছে শ্রমিক, কর্মচারী ও বিভিন্ন সংগঠনের কর্মসূচি। আজ বন্দর রক্ষা কমিটির বিক্ষোভ সমাবেশে তাদের সাথে যোগ দেন রাজনীতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা। বন্দরে বিদেশি অপারেটর নিয়োগকে জনস্বার্থ বিরোধী মন্তব্য করে সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। বন্দরের নিউমোনিং কন্টেনার টার্মিনাল এনসিটি এবং চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল সিসিটি বিদেশি অপারেটরকে ইজারা দেওয়ার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। এমন খবরে গত কয়েকদিন ধরে চলছে প্রতিবাদ কর্মসূচি। আগের দিন বন্দর অভিমুখে কালো পতাকা মিছিলের পর আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করে বন্দর রক্ষা কমিটি। এবারের কর্মসূচিতে শ্রমিক, কর্মচারী, ট্রেড ইউনিয়ন নেতাকর্মীদের পাশাপাশি রাজনৈতিক, পেশাজীবী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। দেশের প্রধান সমুদ্র বন্দরের মতো গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা বিদেশি অপারেটরের হাতে তুলে দেয়া জনস্বার্থ বিরোধী বলে অভিযোগ করেন তারা। আজকেও বৈঠক চলছে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সম্পাদন করার জন্য। আমরা আজকে অনুরোধ করবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনি এই প্রক্রিয়া থেকে বন্ধ করেন। নাইলে যদি অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। কোনো অবস্থাতে এই লাভজনক প্রতিষ্ঠান, এই অর্থনীতির যে লাইফ লাইন, এটা কোনো অবস্থাতে বিদেশি বলেন আর দেশি বলেন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছে আমরা হস্তান্তর করতে দেব না। একটা মাত্র বন্দর আমাদের, একটা মাত্র বন্দর, তাহলে সরকার কার? সরকারের কাছে যদি বন্দরও না থাকে, সরকারের কাছে পরিবহন নাই, বিআরটিসি নাই, সরকারের কাছে ভারী শিল্প, মূল শিল্প নাই, তাহলে সরকার কার? বন্দরের টার্মিনাল পরিচালনা নিয়ে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চলমান প্রক্রিয়া ও চুক্তির শর্ত গোপন রাখা নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। দেশের স্বার্থ এবং শ্রমিক, বন্দর ব্যবহারকারী ও সাধারণ মানুষের মতামত উপেক্ষা করে এবং আন্তর্জাতিক কোনো টেন্ডার ছাড়া অস্বচ্ছ প্রক্রিয়ায় ইজারা প্রদান বন্ধের দাবি জানান তারা। 40 বছর ধরে আমরা যেমন ঠেকিয়েছি, আশা করি চট্টগ্রামের জনগণ আমরা এবারেও ঠেকাতে পারবো। বন্দর দেব না, কালকে স্লোগান উঠেছে, জান দেব বন্দর দেব না, রক্ত দেব বন্দর দেব না। আমরা কি বলি এই সরকার বিদেশিরা চালাও? বিদেশিরা যদি সরকার চালায় আমাদের সার্বভৌমত্ব আর থাকবে না। কিন্তু আমার সক্ষম যেই টার্মিনাল আমার সোনার ডিম দিচ্ছে, সেই টার্মিনালের দিকে তাদের লোভ পড়েছে। শুধু লোভ নয়, আমাদের বৃহৎ শক্তির রাজনৈতিক যে সংঘাত, সেই সংঘাতের কেন্দ্রভূমি বানানোর জন্য চিটাং পোর্টকে ব্যবহার করতে চায়। যারা সরকারের বাইরে রাজনৈতিক শক্তি আছে, যারা নাগরিক সমাজের ভিতরে আছে, তাদেরকে শক্তিশালী অবস্থান নিয়ে এই ধরনের নকশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাহলেই আমরা আমাদের সত্যিকারের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারব। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশের মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিতে তথ্য ব্যবস্থাপনায় সরকার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর খিলগাঁয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রকাশনা প্রান্তিক কণ্ঠস্বরের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। বলেন, বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। তথ্য ব্যবস্থাপনার উপর তিনি জোর দেন। আর এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দেশের মানুষকে গুজব ও তথ্য বিভ্রান্তির হাত থেকে রক্ষা করা জরুরি। এখনকার যুগে অসংখ্য নিরাপত্তা বাহিনী পালার চাইতে ক্লোজ সার্কিট ক্যামেরার সঠিক ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার যুগে সাইবার সিকিউরিটি হাজার হাজার মাইলের সীমান্তের পাহারাদারের চাইতেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রান্তিক কণ্ঠস্বর সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং জনকল্যাণমূলক উদ্যোগের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর অংশীদার হবে। দেশের বিভিন্ন প্রান্তে জুলাইয়ের গ্রাফিতি মুছে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। তিনি জানান, জুলাইকে জীবিত রাখতেই টিএসসি প্রাঙ্গণে জুলাই গ্রাফিতিগুলো পুনরায় উদ্বোধন করা হয়েছে। এ সময় অনুদান হিসেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে 1 মাসের বেতন প্রদান করেন সংরক্ষিত নারী আসনের এমপি রোকেয়া বেগম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার হাতে এই অর্থ তুলে দেন তিনি। সবাই মিলে আমরা আসলে একসাথে কাজ করি, তাহলে হয়তো এই প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকবে, জুলাই ফাউন্ডেশন বেঁচে থাকবে, আমার আহত যোদ্ধারা বেঁচে যাবে। আমাদের যে গ্রাফিতিগুলো আমাদের যে নতুন জেনারেশন এঁকেছিল তাদের মনের স্বপ্ন এবং ভবিষ্যৎকে চিন্তা করে, সেগুলো অনেকগুলো মুছে যাচ্ছে, ধসে যাচ্ছে। তো উনি চিন্তা করেছেন আজকে উনি নিজে এঁকে সারা বাংলাদেশের সকল জেলায়, সকল উপজেলায় ছাত্র ছাত্রী জনতাকে উদ্বুদ্ধ করার জন্য যে আপনারা যাতে আবার গ্রাফিতিগুলোকে যাতে পুনরুজ্জীবিত করেন। গণতান্ত্রিক সকল আন্দোলনে নেতৃত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা জন্ম দিয়েছে একটি দেশের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি শেষে তিনি এসব কথা বলেন। 1921 সালের 1 জুন কার্যক্রম শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়। দিনটি স্মরণে বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর 105তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই সদস্য, কর্মচারীরা অংশ নেন। টিএসসিতে গিয়ে শেষ হয় র্যালি। টিএসসি মাঠে বেলুন আর পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম। বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের মধ্য দিয়ে বিদেশেও দেশের সুনাম অর্জন করেছেন তারা। পৃথিবীর মানচিত্রে আর কোনো দেশ নাই যা কিনা একটা বিশ্ববিদ্যালয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যা একটা দেশকে তৈরি করেছে, জাতিগোষ্ঠীকে তৈরি করেছে। আমরা সেটা অত্যন্ত সানন্দের চিত্তে গ্রহণ করি এবং সেটাকে আমরা শ্রদ্ধা জানাই। সভা, সেমিনার সহ নানা আয়োজনের মধ্য দিয়ে এবছর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের কর্মসূচি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ক্যাম্পাসের মধ্যে ভায়োলেন্স লেভেল 0, যেটা জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল, এবং সকল পক্ষ এখানে ছাত্র শিবির, ছাত্রদল এবং বিভিন্ন প্রগতিশীল বামপন্থী যে ছাত্র সংগঠন আছে, আমরা সবাই একসাথে বসে আলাপ করছি, আমাদের মধ্যে ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ক্লাস বন্ধ থাকলেও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ভেনেজুয়েলায় জোরালো ভূমিকম্পে প্রাণহানি বেড়ে এখন 2000-এর কাছাকাছি পৌঁছেছে। কমপক্ষে 10,000 মানুষ আহত। ভূমিকম্পের 1 সপ্তাহ পরও জীবিত উদ্ধার হচ্ছে বহু ব্যক্তি। উদ্ধার অভিযানে কাজ করছে 27 দেশের 2000-এর বেশি কর্মী। ভূমিকম্পে প্রায় 59,000 অবকাঠামো ক্ষতিগ্রস্ত, আর এগুলোর মধ্যে বেশিরভাগই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গেল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে মাত্র 39 সেকেন্ডের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা, যার প্রথমটি 7.2 এবং পরেরটি ছিল 7.5 মাত্রার। এখন পর্যন্ত অন্তত 689টি আফটার শক অনুভূত হয়েছে, যেগুলো 3 থেকে সর্বোচ্চ 5.2 মাত্রার ছিল। হরমুজ প্রণালীতে মাইন অপসারণে তৃতীয় পক্ষের সাহায্যের প্রয়োজন নেই। তাদের দাবি, তৃতীয় পক্ষ জড়ালে পরিস্থিতি আরও জটিল হবে। মঙ্গলবার এই দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় ফ্রান্সের সহায়তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। বলেন, নিজ দেশের অবস্থা অন্যদের চেয়ে ইরানই ভালো বোঝে। যথাযথভাবে নিজেদের দায়িত্ব পালন করতেও তারা সক্ষম। হরমুজ প্রণালী মাইন মুক্ত করতে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে ইরান সরকার। এর মধ্যেই সামরিক ও প্রযুক্তিগত প্রতিবন্ধকতা দূর করতে কাজ শুরু করেছে দেশটি। রিজার্ভ চুরিসহ আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে ব্যাংক খাত ধ্বংসের অভিযোগে নথিপত্র চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আবারও চিঠি দিয়েছে দুদক। এই দুর্নীতির অভিযোগের তীর সাবেক 3 গভর্নর আতিউর রহমান, ফজলে কবির ও আব্দুর রউফ তালুকদারের বিরুদ্ধে। এর মধ্যে বেশ কিছু নথি হাতে পেয়েছে সংস্থাটি।
এক দশকেরও বেশি সময় ধরে একের পর এক ঋণ কেলেঙ্কারি, রিজার্ভ চুরি ও আর্থিক অনিয়মে দেশের ব্যাংকিং খাতের ভিত্তি নড়বড়ে হয়ে পড়ে। এবার সেই অভিযোগগুলোর গভীরে যেতে বাংলাদেশ ব্যাংকের 14 বছরের নীতিগত সিদ্ধান্ত ও ঋণ সংক্রান্ত নথি তলব করেছে দুর্নীতি দমন কমিশন। রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি এবং এস আলম গ্রুপকে ঘিরে বিতর্কিত ঋণ বিতরণ, বিগত বছরগুলোতে এসব ঘটনাই দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সংকটের জন্ম দেয়। এসব অভিযোগ অনুসন্ধানে গত বছর 5 আগস্ট আনুষ্ঠানিকভাবে তদন্তের নামে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিক অনুসন্ধানে সংস্থাটি জানতে পারে একক গ্রাহকের ঋণ সীমা অতিক্রম করে বিপুল অঙ্কের ঋণ অনুমোদন, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সহায়তা এবং বিভিন্ন আর্থিক খাতে সুবিধা দেওয়া হয়েছে। বিগত 15 বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার একটি অভিযোগ অনুসন্ধানরত রয়েছে। এই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক থেকে তথ্যপাত্র চেয়ে একটি পত্র প্রেরণ করেছেন। এই পত্র বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর প্রেরণ করা হয়েছে এবং এখান থেকে কিছু ফিডব্যাক পাওয়া গেছে, যা যাচাই বাছাই চলছে। অনুসন্ধানকে আরও এগিয়ে নিতে এবার 2010 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের সব নীতিগত সিদ্ধান্ত, ঋণ অনুমোদন, তারল্য সহায়তা এবং বিশেষ আর্থিক সুবিধা সংক্রান্ত নথি তলব করেছে দুদক। একই সঙ্গে আলোচিত রিজার্ভ চুরির ঘটনার পূর্ণাঙ্গ নথি চাওয়া হয়েছে। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে এস আলম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি, তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান কপি। এর আগে রিজার্ভ চুরির সময় বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তির দায়িত্বে থাকা 2 ভারতীয় নাগরিকের নিয়োগ, দায়িত্ব এবং সংশ্লিষ্ট কার্যক্রমের নথিও সংগ্রহ করে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার দর্শনার ছটেঙ্গার ফসলি মাঠ থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে দামুড়হুদা ইউএনও লাভলি ইয়াসমিনের নেতৃত্বে অভিযান চালানো হয়, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এর আগে গত 25 জুন দর্শনার শত শত একর ফসলি জায়গা জুড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। এরপরে অভিযানে নামে উপজেলা প্রশাসন। আর প্রশাসনের এই আকস্মিক অভিযানের খবর পেয়ে বালু মাটি কাটা সিন্ডিকেটের সদস্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। অফিসিয়াল তথ্য আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? এগুলো দিয়ে আগে আমরা রুট টহলটা যদি একটু জোরদার করা যায়, আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো কিভাবে কৃষি জমি রক্ষা করা যায়, সেই জন্য আমরা পরবর্তী পদক্ষেপগুলো নিব। বিশ্বজুড়ে ফুটবল সমর্থকদের স্বাগত জানাতে পেরে গৌরবান্বিত যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নিযুক্ত দেশটির কনসুল জেনারেল আলবার্ট আরসেয়া যমুনা টেলিভিশনকে জানান, স্বাগতিক হিসেবে কিছুটা প্রত্যাশার চাপে তার দেশ। বিশ্বকাপের 6টি আসর দেখার অভিজ্ঞতা বিনিময় সহ নিজ দলের কৌশল, দুর্বলতা, প্রত্যাশার কথাও জানান তিনি। আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যানের আছে ব্রাজিলিয়ান গ্রেট রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা। সহকর্মী আহমেদ রেজার রিপোর্ট। বিশ্বকাপে 12 বারের অংশগ্রহণে সর্বোচ্চ অর্জন 1930-এর সেমিফাইনাল। 1994-এর পর 2026-এ হোস্ট কান্ট্রি যুক্তরাষ্ট্র। এবারের বিশ্বকাপে রাউন্ড অফ 32-তে উঠেছে আমেরিকানরা। স্বাগতিক দেশ হওয়ায় বাড়তি চাপের পাশাপাশি দলটির অভিজ্ঞতা, কৌশল, দুর্বলতা আর প্রত্যাশার বেশ ভালো খোঁজখবর রাখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন কূটনীতিক অ্যালবার্ট আরসেয়া। সেগুলোই জানালেন যমুনা টেলিভিশনকে। 94-এ আমরা যখন স্বাগতিক ছিলাম তখন শুধু বিশ্বকাপে অংশ নেওয়াটাই ছিল আনন্দের, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। এখন যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি অনেক পরিণত। এটি আমার প্রথম বিশ্বকাপ নয়, আমি এর আগে পুরুষদের 5টি এবং নারীদের একটি বিশ্বকাপ সরাসরি দেখেছি। যুক্তরাষ্ট্রে ফুটবল কিভাবে একটি বড় খেলায় পরিণত হয়েছে সেটা নিজ চোখে দেখা সত্যিই দারুণ। কখনো ভাবিনি আমরাও এত ভালো ফুটবল খেলবো, এত সমর্থন পাবো। বিশ্বকাপ ঘিরে পৃথিবী জুড়েই রোমাঞ্চ। সেই আয়োজনে বিশ্বের নানা প্রান্তের সমর্থকদের স্বাগত জানাতে পেরে খুশি যুক্তরাষ্ট্র। প্রত্যাশা, যুক্তরাষ্ট্র এবারের আসরে কোয়ার্টার ফাইনাল এমনকি সেমিফাইনালেও খেলতে পারে।
বিশ্বজুড়ে সমর্থকদের যেভাবে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে সেটি প্রশংসার দাবি রাখে। আধুনিক যুগে আমাদের সেরা অর্জন কোয়ার্টার ফাইনাল। এবারও আমার বিশ্বাস দল অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে এবং সেমিফাইনালেও পৌঁছানোর সামর্থ্য রাখে। শক্তিশালী সমর্থন, সঠিক কৌশল আর ভাগ্য কিছুটা সহায় হলে যে কোনো দলই ইতিহাস গড়তে পারে। আমার দৃঢ় বিশ্বাস আমার জীবদ্দশায় যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতবে। ব্রাজিলের গ্রেট ফুটবলার রোনালদোর সাথে খেলার অভিজ্ঞতা জানালেন আরেক মার্কিন কূটনীতিক স্কট হার্টম্যান। এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিলের পাশাপাশি ফ্রান্সও বেশ শক্ত দাবিদার বলে মত তার। আর যুক্তরাষ্ট্র কোয়ার্টার ফাইনালে উঠতে পারলেই সেটি হবে অসাধারণ অর্জন। আমি অর্ধেক ব্রাজিলিয়ান। রিও ডি জেনিরিওতে আত্মীয়দের কাছে বেড়াতে গেলে একদিন বন্ধুদের সঙ্গে সমুদ্র সৈকতের কাছে ফুটবল খেলেছিলাম। সেই ছোটবেলায় এখনকার ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো এসে প্রায় আধ ঘন্টা আমার সঙ্গে খেলেছিল। সেই মুহূর্ত আমি কখনো ভুলবো না। যুক্তরাষ্ট্রের নারী দল বিশ্ব ফুটবলের পরাশক্তি। পুরুষ দলও সেই পথে হাঁটতে শুরু করেছে বলে মনে করেন এই দুই কূটনীতিক। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ব্রাজিল শিবিরে বড় ধাক্কা। চোটের কারণে অনিশ্চিত হয়ে পড়েছেন তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে নরওয়ের বিপক্ষে তার খেলা নিয়ে এখন ঘোর শঙ্কা তৈরি হয়েছে। জাপানের বিপক্ষে শেষ 32 ম্যাচে প্রথমার্ধ শেষে অসুস্থ নিয়ে মাঠ ছাড়েন 28 বছর বয়সী পাকেতা। সিভিএফ নিশ্চিত করেছে স্ক্যানে মিডফিল্ডারের বাঁ উরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে, তবে তিনি ঠিক কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনও পরিষ্কার নয়, যার ফলে আগামী রোববার নিউজার্সির নরওয়ের বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে কার্লো অ্যানচেলত্তির দলে পাকেতার থাকা নিয়ে চরম অনিশ্চয়তা রয়েছে। বিশ্বকাপের রাউন্ড 32-এ মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার একদিনের মধ্যেই পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের প্রধান কোচ রোনাল্ড কোমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের দেয়া এক বার্তায় তিনি দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বলেন, বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে তিনি এসেছিলেন, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ব্যর্থতার দায় প্রধান কোচ হিসেবে নিজের কাঁধেই নিয়েছেন। 2022 বিশ্বকাপের পর দ্বিতীয় মেয়াদে ডাচ দলের দায়িত্ব নেন কোমান। তার অধীনেই নেদারল্যান্ডস ইউরো 2024-এর সেমিফাইনালে উঠেছিল, তবে এবারের বিশ্বকাপে রাউন্ড 32 থেকেই বিদায় নেওয়ার পর দায়িত্ব ছেড়ে দিলেন অভিজ্ঞ এই কোচ। বিশ্বকাপের রঙে রঙিন কানাডার ভ্যানকুভার এবং শহরের বিখ্যাত সায়েন্স ওয়ার্ল্ড মিউজিয়াম এখন যেন বিশাল এক ফুটবল 17 তলা ভবনের সমান উঁচু এই স্থাপনাটি তৈরি করা হয়েছে বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ ট্রিয়ন্ডা বলের আদলে। 2 বছর আগে আলোচনায় আসা ধারণাকেই বাস্তবে রূপ দিয়েছে অ্যাডিডাস ও স্থানীয় ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে। আর নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করতে ব্যবহার হয়েছে ড্রোন, লেজার প্রযুক্তি। শুধু বাইরে নয়, ভেতরেও রয়েছে চমক। দর্শনার্থীদের জন্য সাজানো হয়েছে ফিফার সকার অ্যান্ড টেকনোলজি প্রদর্শনী, যেখানে স্থান পেয়েছে কানাডার ফুটবল ইতিহাসের স্মরণীয় কিছু নিদর্শনও। বিশ্বকাপ জিতলে ট্রফির আনন্দ শুধু এই পৃথিবীতেই আটকে থাকবে না, পৌঁছে যাবে চাঁদেও। এমন ব্যতিক্রমী ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র যদি বিশ্বকাপ জিততে পারে, তাহলে একটি অফিসিয়াল ফুটবল রোবোটিক মিশনের মাধ্যমে চাঁদে পাঠানো হবে বলে নাসার প্রশাসক জেরাড আইজাকম্যান জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বললেন, দলের ঐতিহাসিক সাফল্যকে স্মরণীয় করে রাখতেই এই উদ্যোগ। ভবিষ্যতে চন্দ্র ঘাঁটিতে কর্মসূচির অংশ হিসেবেই বৈজ্ঞানিক যন্ত্রপাতির সঙ্গে বলটি পাঠানোর পরিকল্পনা রয়েছে নাসার। এরই মধ্যে একটি অফিসিয়াল বিশ্বকাপ বল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়েছে। এ ছিল আজকে সব খবরের সব আপডেট। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।